দুই নম্বর ফরম্যাট বের করেন ট্রান্সফার প্রাইস। দুই নম্বর ফরম্যাটের কাজ হলো ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং হচ্ছে যে এখানে সিদ্ধান্তমূলক সব ডিসিশন দিতে হয় যে আমরা ট্রান্সফার করব কি করব না। এখন এই ধরনের প্রশ্নে অ্যান্সার দিতে গেলে আমাদের কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে। বেসিক কনসেপ্ট হলো মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট আর একটা হলো নট কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেট যেখানে পণ্যের চাহিদা থাকে, চাহিদা থাকা অবস্থায় ট্রান্সফার প্রাইস বললে তখন ট্রান্সফার প্রাইসের রেট হবে ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। আর নট কম্পিটিটিভ যদি হয় সেক্ষেত্রে ট্রান্সফার প্রাইসের সূত্র হলো অনলি ফর ভেরিয়েবল কস্ট। এই আউটলে কস্ট ভেরিয়েবল কস্ট একই জিনিস, প্রস্ত অনেক সময় আউটলে কস্ট দেওয়া থাকে। কম্পিটিটিভ আর নট কম্পিটিটিভের তুলনামূলক পাঁচটা পার্থক্য এখানে আমি দিচ্ছিলাম। এটা থিওরিটিক্যাল হিসেবে কাজে লাগে, যদি অনেক সময় চাই সেই হয় এটা লিখে দিতে পারেন প্রশ্নে। দেখেন এক নম্বর অঙ্কে চলে আসেন। A company has two production department. It has planned to produce 10,000 ইউনিট। কোম্পানি পরিকল্পনা করছে 10,000 ইউনিট উৎপাদন করবে। In department A, department A of the unit produce 8,000 ইউনিট will be sold at 280 টাকা পার ইউনিট। 10,000 ইউনিট উৎপাদন করে এ ডিপার্টমেন্ট নিজেই আউটসাইড মার্কেটে 8,000 বিক্রি করবে, আর 2,000 টাকা থাকবে 2,000 ইউনিট। অ্যান্ড দ্য ব্যালেন্স 2,000 ইউনিট উইল বি ট্রান্সফারেড টু দ্য ডিপার্টমেন্ট বি অ্যাট ভেরিয়েবল কস্ট। 2,000 ইউনিট ট্রান্সফার করবে বি ডিপার্টমেন্টে ভেরিয়েবল কস্টে। স্যার এটা কোন অধ্যায়? 7-2 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 1। The product of B will be sold at 430 টাকা পার ইউনিট। বি ডিপার্টমেন্ট ওই প্রোডাক্ট নিয়ে আবার ফার্দার প্রসেসিং করে সেটা ফিনিশিং করে তারপরে 430 টাকা বিক্রি করতে পারবে। বি ডিপার্টমেন্ট বিক্রি করবে অনলি 2,000 ইউনিট আর এ ডিপার্টমেন্ট বিক্রি করবে 8,000 ইউনিট। The estimated cost per unit in two department will be as follow. দুইটা ডিপার্টমেন্টের খরচ নিচে দেওয়া হলো। এ ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, আর বি ডিপার্টমেন্টের ফার্দার ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। এইটুক প্রশ্ন। আর রিকোয়ারমেন্ট 1 প্রথম বলছে যে ওয়েদার দ্য অ্যাবভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। উপরে যে ট্রান্সফার করা হলো 2,000 ইউনিট অ্যাট এ ভেরিয়েবল কস্ট রেটে, ভেরিয়েবল কস্ট রেট কিন্তু 160 টাকা। এই যে তো বলছে এই রেটে যে ট্রান্সফার করা হলো এতে কি আপনি সন্তুষ্ট, স্যাটিসফাইড কিনা? তো স্যাটিসফাইড কিনা এটা আমাদের যদি উত্তর দিতে হয় তাহলে মার্কেট সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই মার্কেটে আসলে ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড থাকে, চাহিদা থাকে, তাহলে 160 টাকায় ট্রান্সফার করা এটা আমরা সন্তুষ্ট না। আর যদি চাহিদা না থাকে তাহলে আমরা সন্তুষ্ট। যেহেতু এখানে ডিমান্ড ছিল না, চাহিদা ছিল না, এই অবস্থায় ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা দিতে গেলে দুইটা সিচুয়েশন দেখাতে হবে। এক নাম্বার, প্রথমে লিখে নিয়েছি অ্যাজ ইট ইজ নট ক্লিয়ার দ্যাট দ্য মার্কেট অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ইজ পারফেক্ট কম্পিটিটিভ অর নট কম্পিটিটিভ। এই অঙ্কে পারফেক্ট কোনো ক্লিয়ার ধারণা দেওয়া নেই যে আসলে কম্পিটিটিভ নাকি নট কম্পিটিটিভ, কিছুই বলা হয়নি। এর মতো অবস্থায় আমরা দুইটা সিচুয়েশন দেখাবো। যে ইফ দ্য মার্কেট ইজ কম্পিটিটিভ, যদি মার্কেটটা কম্পিটিটিভ হয় তাহলে দ্য ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড, তাহলে এই ট্রান্সফার প্রাইসে আমরা সন্তুষ্ট না। অ্যাজ ইন দিস কেস দ্য ট্রান্সফার প্রাইস উড বি, ট্রান্সফার প্রাইস হবে আউটলে কস্ট প্লাস অপরচুনিটি কস্ট।
আউটলে কস্ট মানে ভেরিয়েবল কস্ট 160 টাকা, আর অপরচুনিটি কস্ট হলো এই যে সেল প্রাইস 280 টাকা, ওখান থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে, দিলে থাকবে 120 টাকা, সেই 120 টাকা যোগ করতে হবে। 160-এর সাথে 120 যোগ করলে 280 টাকা, দ্যাট ইজ দ্য মার্কেট প্রাইস। এইটাই তো আবার সেই মার্কেট প্রাইস। হ্যাঁ, এমনভাবে স্যার 100। অপরচুনিটি কস্ট দেখানো হয়েছে যে ওটা আবার এই মার্কেট প্রাইসই কিন্তু মিলে যাবে। এখন যদি স্যার ওটা মার্কেটটা কম্পিটিটিভ মাইনাস থাকে করা তাহলে গেছে। আমাদের এটা হলো, আর যদি নট কম্পিটিটিভ হয়, ইফ দ্য মার্কেট ইজ নট কম্পিটিটিভ, সেই ক্ষেত্রে দেখেন দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড, ট্রান্সফার প্রাইসটা আমরা সন্তুষ্ট। কারণ কি বলছে, ইন দিস কেস দ্য ট্রান্সফার প্রাইস উড বি অনলি আউটলে কস্ট, দ্যাট মিনস ভেরিয়েবল কস্ট, দ্যাট ইজ 160 টাকা। যে যদি কম্পিটিটিভ না থাকে, চাহিদা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট। ব্যাস, এই দুইটা স্টেপ, এই দুটো মিলে অ্যান্সার একটা। 4টা প্রশ্ন, এর মধ্যে 1 এবং 4 একই প্রশ্ন। 4 নম্বরে ক্লিয়ার একটা ধারণা দেওয়া ছিল, তাই আমি 4 নম্বরটা একটু দেখাচ্ছি। দেখেন, whether the above ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। উপরে এই যে ট্রান্সফার প্রাইসে অ্যাট এ ভেরিয়েবল কস্টে ট্রান্সফার প্রাইস হলো, এটা কি আপনি সন্তুষ্ট? এবার বলছে ইফ ইন দ্য মার্কেট দেয়ার ইজ নো অ্যাডিশনাল ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট এ, ওই মার্কেটে যদি এ প্রোডাক্টের কোনো ডিমান্ড না থাকে, অতিরিক্ত ডিমান্ড না থাকে, তাহলে কি ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করা উচিত হয়েছে? এটা ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিল। তখন আমরা উত্তর দিলাম যে হ্যাঁ, আসলে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করা এটা উচিত হয়েছে, এটা আমরা সন্তুষ্ট, কারণ ওখানে তো চাহিদা নেই। তাই 4 নম্বর উত্তরটা এক লাইনে দিয়ে দিতে হবে। এই যে 4 নম্বর উত্তর। দ্য জেনারেল রুলস স্যার কমেন্টে for transfer price is that where there is no competitive market, the transfer price would be outlay cost only 160 টাকা, so the transfer price 160 টাকা is justified. যেহেতু আমাদের কম্পিটিটিভ এই মার্কেটে কোনো ডিমান্ড ছিল না, সুতরাং আউটলে কস্টে যে ট্রান্সফার করেছে এতে আমরা খুশি। তাহলে 1 এবং 4 দুইটা প্রশ্নে অ্যান্সার হয়েছে। এখন বাকি আছে 2 এবং 3। খেয়াল করেন 2 নম্বরে কি, এই ফরম্যাটের অঙ্কগুলো সবই আর কি ডিসিশন মেকিং, অর্থাৎ দেখেন কমেন্টটাই বেশি গুরুত্ব। 2 নম্বর বলছে whether the selling of the interproduction of A would be profitable by closing down of B। বলছে যদি আমরা বি ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়ে সমস্ত প্রোডাক্ট এ ডিপার্টমেন্টে আমরা সেল করে ফেলি, তাহলে কি মুনাফা বেশি হবে? তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমে বি ডিপার্টমেন্ট বন্ধ করে 10,000 ইউনিট পুরো এ ডিপার্টমেন্টেই আমরা বিক্রি করে ইনকাম স্টেটমেন্ট করব, তাতে কত টাকা মুনাফা হয় দেখাবো। নেক্সট, এরপরে পুনরায় আবার একটা ইনকাম স্টেটমেন্ট করবো, সেখানে বি ডিপার্টমেন্ট চালু রাখবো। চালু রাখলে বি ডিপার্টমেন্ট ট্রান্সফার করবো 2,000, এ ডিপার্টমেন্ট 8,000 বিক্রি করবে, এভাবে দেখাবো। দেখেন এই যে 2 শুরু। when 10,000 ইউনিট অফ এম আর ইন্টার প্রোডাকশন সোল্ড ইউনিট বাই ক্লোজিং ডাউন অফ বি, যখন বি ডিপার্টমেন্ট বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে 10,000 ইউনিট পুরোটাই বিক্রি করব। দেখেন 10,000 ইউনিট বিক্রি করলাম, 10,000 গুণন 280 টাকা, এতে আসলো 28 লক্ষ টাকা। লেস ভেরিয়েবল কস্ট 10,000 গুণন 160, 16 লাখ টাকা, বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন 12 লক্ষ টাকা। লেস ফিক্সড কস্ট 7 লক্ষ টাকা, 10,000 গুণন 70, তো নেট ইনকাম 5 লক্ষ টাকা। এবার যদি আমরা বি ডিপার্টমেন্ট বন্ধ না করি, তাহলে এ ডিপার্টমেন্টে 8,000 বিক্রি হবে আর বি ডিপার্টমেন্টে 2,000 হবে। এই যে এ ডিপার্টমেন্টে 8,000 বিক্রি করলাম,
280 টাকা ধরে, আর বি ডিপার্টমেন্টে ট্রান্সফার করলাম 160 টাকা করে, 2000, 3,20,000 হলো, আর 22,40,000, সব মিলে 25,60,000 টাকা বিক্রি হলো। বি ডিপার্টমেন্টটাও পাশে লিখে রাখছি যে বি ডিপার্টমেন্ট তো 2,000 নিল ট্রান্সফার করে, ওরাও তো আবার বিক্রি করবে কত করে, ওদের বিক্রয় রেট দেওয়া রয়েছে 430 টাকা করে। তো বি ডিপার্টমেন্টে সেল হবে 8,60,000, এই 25,60,000 আর 8,60,000 মিলে 34,20,000। এবার খরচ দেখাচ্ছি, লেস কস্ট হচ্ছে ট্রান্সফার ইন কস্ট 2,000 ইউনিট 160 টাকা করে, 3,20,000 টাকা। ভেরিয়েবল কস্ট, এখন ট্রান্সফার কস্টটা তো দেখালাম বি ডিপার্টমেন্টে, কারণ বি ডিপার্টমেন্ট ট্রান্সফার করে নিয়েছে আর কি পণ্যটা। প্রথমে এ ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট 160 টাকা করে 10,000 ইউনিট, কারণ এ ডিপার্টমেন্টে থাকা অবস্থায় 10,000 ইউনিট ভেরিয়েবল কস্টের সাথে গুণ হবে 16 লাখ। আর ফিক্সড কস্ট এ ডিপার্টমেন্টে 10,000 গুণ 70, 7 লাখ, এই হলো 23 লাখ। এদিকে বি ডিপার্টমেন্টে 2,000 গুণ 110, 2,10,000 টাকা, আর 2,000 গুণ 50, 1 লক্ষ টাকা, 16 লক্ষ, আর এই 2 লক্ষ মিলে 18,20,000, আর 7 লক্ষ আর 1 লক্ষ মিলে 8 লক্ষ। তাহলে কস্ট আসলো কত, এ ডিপার্টমেন্টে 23 লাখ, বি ডিপার্টমেন্টে 6,40,000, সব মিলে 29,40,000। ইনকাম 34,20,000 থেকে 29,40,000 বাদ দিলে 4,80,000 টাকা নেট প্রফিট। বি ডিপার্টমেন্ট চালু রাখলে নেট প্রফিট হবে 4,80,000, আর বি ডিপার্টমেন্ট বন্ধ করে দিলে নেট প্রফিট হবে 5 লক্ষ। তাহলে আমরা বি ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়ার পক্ষে রাজি আছি। তো ইয়েস, উই সাপোর্ট টু ক্লোজ ডাউন দ্য ডিপার্টমেন্ট বি ইজ ক্লোজ ডাউন, ইট উড বি ইনক্রিজ এ, বি ডিপার্টমেন্ট যদি বন্ধ করে দিই তাহলে এটার ইনক্রিজ প্রফিট বাড়বে 5 লক্ষ মাইনাস 4,80,000, 20,000 টাকা। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, এটা বুঝতে পারছেন? জি স্যার। এবার 3 নম্বর প্রশ্ন দেখেন, ওই প্রশ্নের সাথেই আর কি একটু কথা বললো এখানে, ওয়েদার ক্লোজ ডান অফ বি, যদি আমরা বি বন্ধ করে দিই এমত অবস্থায় উড বি প্রফিটেবল, এটা কি মুনাফা বেশি হবে? ইফ, যদি সেখানে 50% অফ দ্য ফিক্সড কস্ট অফ ডিপার্টমেন্ট বি ইজ আনঅ্যাভয়েডেবল, যদি সেখানে 50% ফিক্সড কস্ট অ্যাভয়েড করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা কি বি বন্ধ করে দিলে ভালো হবে কি না? এখন বি ডিপার্টমেন্টের ফিক্সড কস্ট কত, এটাও তো একটু জানতে হবে। বি ডিপার্টমেন্টের ফিক্সড কস্ট হচ্ছে 1 লাখ, এর 50% হলো 50,000। বি ডিপার্টমেন্ট বন্ধ করে দিলে লাভ হয় 5 লাখ, 5 লাখ থেকে 50,000 বাদ দিলে হয় 4.5 লাখ, তাহলে প্রফিট তো 4.5 লাখ টাকা হবে। যেখানে বি ডিপার্টমেন্ট চালু রাখলে প্রফিট আছে 4,80,000, আর বি ডিপার্টমেন্ট চালু রাখলে এই বন্ধ করে দিলে 4,50,000, তাহলে বন্ধ করার আর দরকার কি, চালু রাখাই ভালো। সেই ক্ষেত্রে আমরা 3 নম্বরে এই সিদ্ধান্ত নিতে পারি। দেখেন, হোয়েন বি ইজ ক্লোজ ডান অ্যান্ড 50% অফ ফিক্সড কস্ট ডিপার্টমেন্ট বি ইজ আনঅ্যাভয়েডেবল, তো প্রফিট বাই ডিপার্টমেন্ট এ 5 লক্ষ টাকা লেস হাফ অফ দ্য ফিক্সড কস্ট, বি ডিপার্টমেন্টে অর্ধেক ফিক্সড কস্ট কত হবে? 50,000, 5 লক্ষ, 50,000 বাদ দিলে 4.5 লক্ষ, তাহলে প্রফিট যেহেতু 4.5 লক্ষ হচ্ছে, এটা আমরা রাজি না, আমরা ওই তাহলে বি ডিপার্টমেন্ট চালু রাখার পক্ষেই এখন রায় দিব। তাহলে আমরা সিদ্ধান্ত দিলাম নো, ইফ দ্য 50% দ্য ফিক্সড কস্ট অফ বি ডিপার্টমেন্ট ইজ আনঅ্যাভয়েডেবল, যদি 50% অ্যাভয়েড করা সম্ভব না হয়
তাহলে আমরা রাজি নেই। বি শুড নট ক্লোজ ডান বিং ইট দ্য ডিক্রিজ দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট কত হবে? 4,80,000 মাইনাস 4,50,000। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। স্যার একজন জয়েন হতে চাচ্ছে। হ্যাঁ, পেজ নাম্বার জয়েন হতে চাচ্ছে স্যার। আচ্ছা। পেজ নাম্বার 787 এটা মনে হয় আচ্ছা হ্যাঁ, কি হয়েছে? না স্যার পেজ নাম্বার বলে দিলাম, কে জানে মেসেজ দিচ্ছে। ও, এটা পেজ নাম্বার চাচ্ছিল। এক- একজন জয়েন্ট হতে চাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাই দেখেন এখানে কিন্তু এই যে 4টা প্রশ্ন অ্যান্সার দিলাম আমরা, ডিসিশন মেকিং এ এই 4টা প্রশ্নই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 4টা প্রশ্নই করা হবে। এখন আসেন, একটা অঙ্ক তোমাদের কমপ্লিট হলো। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে কি আছে? প্রশ্নটা পড়াই বোঝাই দিই, একই রকম অঙ্ক। এই অঙ্কে বলছে ইট হ্যাজ প্ল্যান টু প্রডিউস দ্য 30,000 ইউনিট। ওখানে যেমন 10,000 ইউনিট বলেছে, এখানে 30,000 ইউনিট বলা আছে। দ্য ডিপার্টমেন্ট এক্স অফ দ্য ইউনিট সোল্ড 25,000 ইউনিট উইল বি সোল্ড অ্যাট 840 টাকা পার ইউনিট আউটসাইড মার্কেটে বিক্রি করতে পারবে। অ্যান্ড ব্যালেন্স 5,000 ইউনিট উইল বি ট্রান্সফারেড টু দ্য ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াইতে ট্রান্সফার করবে, তবে অ্যাট ভেরিয়েবল কস্ট রেট। এটাও ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করবে। দ্য প্রোডাক্ট অফ ওয়াই উইল বি সোল্ড অ্যাট 1290। ওয়াই ডিপার্টমেন্ট কিন্তু এটা ফার্দার প্রসেসিং করে কিছু খরচ করবে, ওর পেছনে খরচ করে এটা আবার ভালো একটা প্রোডাক্ট তৈরি করে 1290 টাকা বিক্রি করতে পারবে। দ্য এস্টিমেটেড কস্ট পার ইউনিট ইন 2 ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই আলাদা করে দেওয়া হলো, ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট সবাই আলাদা। ওই 4টা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন করা হয়েছে। লাস্টে যে প্রশ্নটা ছিল, লাস্ট প্রশ্নটা এখানে দেওয়া হয়নি। তাহলে 2 নম্বরটাও পারবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার স্যার পারবো। এখানে বুঝতে সমস্যা একটা। কেমন? কখন হচ্ছে এই যে হবে, কি হবে? এই যে কম্পিটিটিভ হবে আর কখন হচ্ছে নন কম্পিটিটিভ হবে, এটা কি লেখা থাকবে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, লেখা না থাকলেও এরকম 2টা সিচুয়েশন দেখা দিতে হয়। যদি কম্পিটিটিভ হয় সেই ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট ট্রান্সফারের সূত্র। আর যদি কম্পিটিটিভ না হয় সেক্ষেত্রে অনলি ভেরিয়েবল কস্টটাই হবে ট্রান্সফারের সূত্র। এটা আমাদের সূত্রে লেখা, নিয়মে লেখা। যে মার্কেটে কম্পিটিটিভ থাকবে না সেখানে শুধু ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করতে হবে। এখন দেখা যাচ্ছে প্রথম যে প্রশ্নটা করছে সেখানে কোনো ক্লিয়ার ধারণা দিচ্ছে না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা দুটোই উত্তর দিয়ে দেবো। শুধু জাস্টিফাইড প্রশ্ন করলেই উত্তর দুইটা দিয়ে দেবো না? হ্যাঁ। উড বি জাস্টিফাইড। জি, স্যার ধরে নিব না, প্রথমে নিজে বলবো কম্পিটিটিভ কিনা। হ্যাঁ, কম্পিটিটিভ কি না এটা দেখা যাচ্ছে, একটা কম্পিটিটিভ, একটা কম্পিটিটিভ নট। কম্পিটিটিভ হলে এই সূত্র, নট হলে এই সূত্র, ব্যাস। তাই দেখেন ঠিক 3 আছে। নম্বরেও একই। 3 নম্বরে বসে 30,000 পণ্য উৎপাদন করে 25,000 বাইরে বিক্রি করবে আর 5,000 ট্রান্সফার করবে। এটা সেম প্রশ্ন 2 আর 3। 4 নম্বরে দেখেন, 4 নম্বরে বলা আছে কোম্পানি হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইট হ্যাজ প্ল্যান টু প্রডিউস 20,000 ইউনিট। 20,000 ইউনিটের ভিতরে এ ডিপার্টমেন্ট বাইরে বিক্রি করবে আউটসাইড মার্কেটে 16,000, আর 4,000 হাতে থাকবে, সেই 4,000 ট্রান্সফার করবে। তো বাইরে যখন বিক্রি করবে 280 টাকা দর, 280 টাকা করে, আর ট্রান্সফার করবে অ্যাট এ ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত? 160 টাকা। 1 নম্বরের সাথে অঙ্কটা কথাটা অনেকটা মিলে গেল। এখানে শুধু ফিক্সড কস্ট 70 টাকা 70 টাকা, আর ওখানে ছিল 70 টাকা 50 টাকা, এইটুক পার্থক্য। একে যেমন 4টা রিকোয়ারমেন্ট ছিল, এই 4 নম্বর অঙ্কেও 4টা রিকোয়ারমেন্ট, এতে 10 মার্ক। কি এরকম অঙ্ক আসলে পারবেন?
ইনশাআল্লাহ। পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। ওই একই অঙ্ক দেখেন 5 নম্বরে বসে টোটাল প্রোডাকশন 10,000 ইউনিট, বিক্রি করবে আউটসাইড মার্কেটে 8,000 ইউনিট 225 টাকা দরে, আর হাতে থাকে 2,000 ইউনিট, সেটা ট্রান্সফার করবে অ্যাট এ ভেরিয়েবল কস্টে। তো প্রোডাকশন বি ডিপার্টমেন্ট সে আবার কি করবে, ফার্দার প্রসেসিং করে সেও আবার 370 টাকা করে বিক্রি করতে পারবে। সেম প্রশ্ন। এখানে আমরা দেখছি 3টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, 3টা রিকোয়ারমেন্ট করলে বাস 10 মার্ক। ওই 3টা 4টা সর্বোচ্চ 4টা রিকোয়ারমেন্ট আছে, এর বাইরে আর নেই। এই অঙ্কটাও সেম, 6 নম্বর অঙ্কটা দেখেন একই প্রশ্ন, 4টা প্রশ্ন আছে, 7 করা লাগলো না, 8 দরকার নেই, 9 লাগবে না। এরপরে সামনে চলে আসি আমরা, ও প্রথম দিকে ধরো 6টা দেখলাম, এরপরে 7, 8, 9, 10 এগুলো বাদ। শেষের দিকে আবার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। স্যার 22 থেকে বলছিলেন। হ্যাঁ, এখানে গত ক্লাসে আমরা এর আগে এটা করাইছিলাম, মনে আছে? প্রসেস 1, প্রসেস 2, প্রসেসের অঙ্ক। কি ভুলে গেছেন? একবার দেখবেন আবার, এটা খুব সহজ আছে অঙ্কটা। 13 নম্বর গেল, 14 নম্বর দরকার নেই, আরও সামনের দিকে গিয়ে যান, 15, 16 লাগবে না, 17 দরকার নেই। এরকম অঙ্ক সামনে আছে, আমরা ইম্পর্টেন্ট দিকে যাচ্ছি 22 নম্বর থেকে, তাই না? ওই দিকেই যাবো। স্যার 20 নাম্বার থেকে বলেন। 20 নাম্বার আছে স্যার। হ্যাঁ, 20 নম্বরে আসেন। 20 নম্বরে দেখেন, টি লিমিটেড হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি। ডিপার্টমেন্ট এ প্ল্যান টু প্রডিউস, পরিকল্পনা করছে যে উৎপাদন করবে 12,000 ইউনিট, অফ হুইচ ওর মধ্যে 8,000 ইউনিট টু বি সোল্ড, 2 টাকা 50 পয়সা পার ইউনিট, আর থাকবে হাতে 4,000 ইউনিট, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টু বি ট্রান্সফার টু ডিপার্টমেন্ট বি, আর অবশিষ্ট 4,000 ইউনিট ট্রান্সফার করবে বি ডিপার্টমেন্টে অ্যাট এ মার্জিনাল কস্ট প্লাস 20% মার্কআপ। The product processed in department B are sold at 3 টাকা 80 পয়সা পার ইউনিট। বি ডিপার্টমেন্ট কিন্তু ফার্দার প্রসেসিং করবে, সেটা আবার নতুন করে প্রোডাক্ট ফিনিশিং করবে, তারপরে সে বিক্রি করবে 3 টাকা 80 পয়সা, তার জন্য ব্যয় দেওয়া আছে নিচেই। এস্টিমেটেড কস্ট অফ দ্য ডিপার্টমেন্ট আর অ্যাজ ফলো, এ ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট, বি ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আলাদা করে দেওয়া হলো। এখন প্রশ্ন, ইজ দ্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড? একটা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। স্যার অ্যাড হতে যাচ্ছে মনে হয়, একটা অ্যাড করে অ্যাড হতে চাচ্ছে। স্যার এটা কি 10 মার্কে আসবে অঙ্কটা? এটা আসছিল 10 মার্কের, এই যে কোয়েশ্চেন নাম্বার 16 দেওয়া রয়েছে, এটা 10 মার্কের। স্যার এটা একসাথে করা যায় না স্যার, আপনি যেভাবে করছেন। মানে ওই ডিপার্টমেন্ট এ আর বি একসাথে করা যায়, হ্যাঁ করা যায়, এটা আলাদা করে দিলে ভালো হয়, যেহেতু একসাথে করলে একটু জড়ায় যায় বেশি আর কি। দেখেন যদি ট্রান্সফার করি, হ্যাঁ কে চাই? না স্যার, এটা জিজ্ঞাসা করার জন্য, মানে ওইভাবে আচ্ছা। সুজা লাগে স্যার, এইভাবেও সুজা আছে। তাহলে সেল ভ্যালু আউটসাইডে বিক্রি করলাম 8,000 ইউনিট, আউটসাইড মার্কেট 2 টাকা 20 পয়সা 50 পয়সা করে রেট, আর ট্রান্সফার করা হয়েছে মার্জিনাল কস্ট, এই ভেরিয়েবল কস্ট 1 টাকা 80 পয়সা, তার সাথে আবার মার্কআপ হচ্ছে 20%। তাহলে 20% কত হবে? 120% গুণ করলে হয়ে যায় ক্যালকুলেটারে, 1.20 দিয়ে 1 টাকা 80 পয়সারে মার্কআপ মানে কি লাভ স্যার? হ্যাঁ, তো সেটা যোগ করলাম, মার্কআপ যোগ করে নিয়ে তা এখন কত হলো? 2 টাকা 16 পয়সা হয়ে গেছে। 1 টাকা 80 পয়সা এর 120% করে নিলাম, তাহলে আর যোগ দেখানো লাগলো না। 2 টাকা 16 পয়সা গুণন 4,000, ট্রান্সফার প্রাইস 2 টাকা 16 পয়সা করে ট্রান্সফার করে 8,640 টাকা, এই মোট 28,640। বাস, এটা হলো স্যার এই ইনকাম। মার্কআপ থেকে
হুম, এটা কি ভেরিয়েবল কস্টের উপর ধরতে মার্জিনাল বলছে কস্ট 20%? ভেরিয়েবল কস্টের উপরে, হ্যাঁ সব ভেরিয়েবল কস্টকে মার্জিনাল বলে। স্যার 1.80টা কোথায় পাইছি স্যার? এই যে দেওয়া রয়েছে, এই যে জি। আমি সিলেক্ট করে রাখছি, ভেরিয়েবল কস্ট অনলি। আছে ভেরিয়েবল কস্ট। এর হ্যাঁ স্যার। 1.20 দিয়ে গুণ করলে 2 টাকা 16 পয়সা হয়। আচ্ছা, এখন ভেরিয়েবল কস্ট মাইনাস করবেন 12,000 ইউনিট 1 টাকা 80 পয়সা ধরে, আর ফিক্সড 12,000 গুণন 0.50 পয়সা, এতে 6,000 টাকা, 21 আর 6 আর 600 আছে, 27,600 বাদ দেন 28,600 থেকে, তো 1,040 টাকা ইনকাম হয়েছে এ ডিপার্টমেন্টে। আর বি ডিপার্টমেন্টে ইনকাম সেল ভ্যালু ওই যে অফ markup আউটসাইড value- মার্কেট, বি বিক্রি করেছে কিন্তু এটা ট্রান্সফার ফ্রম এ থেকে ট্রান্সফারে আসছিল যেটা, এটা তো খরচ। আর বি ডিপার্টমেন্টে আবার খরচ হয়েছে ভেরিয়েবল কস্ট 4,000 ইউনিটের উপরে 96 পয়সা করে, এই যে ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট 60 পয়সা, সব মিলে 14,880 টাকা ব্যয় হয়েছে। 15,200 থেকে বাদ দিলে 320 টাকা, এটা হলো ইনকাম। তো দুটো ইনকাম কত হয়েছে, দুটো মিলেই তো ইনকাম হয়েছে 1,040 টাকা, আর এই 320 টাকা, মোট 1,360 টাকা। দ্য নেট ইনকাম অফ দ্য কোম্পানি অ্যাজ এ হোল উইল বি, একত্রে একসাথে 1,360 টাকা ইনকাম। ইফ দেয়ার ইজ নো আউটসাইড মার্কেট ফর দ্য রিমাইনিং প্রোডাকশন, অবশিষ্ট প্রোডাকশনের জন্য যদি কোনো ডিমান্ড না থাকে সেখানে, তো ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টে যদি আউটসাইড ডিমান্ড না থাকে, তাহলে দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড, সেক্ষেত্রে ট্রান্সফার করা আমাদের জন্য সন্তোষজনক। ট্রান্সফার করেছে, আচ্ছা, ভালো ওই- হয়েছে। বলেন। স্যার 12,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিয়ে 4,000 টাকা পাইছে না স্যার? হ্যাঁ, 12,000 ইউনিট থেকে 4,000 ইউনিট বাদ দিলে 8,000 ইউনিট থাকে। স্যার কমেন্টটা যদি আমরা ঠিকভাবে না নিতে পারি তাহলে কি নাম্বার বেশি কেটে ফেলবে স্যার? এখানে কমেন্টের পরে একটু বেশি নির্ভর করে, কারণ কমেন্টগুলো তো উত্তর। স্যার আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো এটা ডিসিশন, যেটা ডিসিশন মেকিং, সেটা ডিসিশনটাই ভালো করে দিতে হয়। আর কমেন্টে স্যার, তো একটা- সমস্যা করে ফেলি। হ্যাঁ বলেন, এবার আরেকজন স্যার কি? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এখানে যে ট্রান্সফার টু বি যে 8,640 টাকা সেলস ভ্যালুর সাথে একটা যোগ হয়েছে, মানে ডিপার্টমেন্ট এ তে, কিন্তু বি তে গিয়ে এটা মাইনাস কেন হলো? এটা হচ্ছে এর ইনকাম, তাই আয়ের সাথে যোগ হয়েছে, আর বির হচ্ছে এক্সপেন্স, বি কিনেছে, তাই এটা মাইনাস করা হয়েছে আয় থেকে, বুঝলেন? জি স্যার, এখন বুঝতে পারছি। 21 নম্বরে আসেন, 14 সালে আসছিল, এটাও 10 মার্কের। এ কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইট হ্যাজ এ প্ল্যান টু প্রডিউস দ্য 10,000 ইউনিট ইন ডিপার্টমেন্ট এ। স্যার এটা এক নাম্বার, এটা এক। 1 নম্বর অঙ্ক আর এই অঙ্কটা সেম, তাই না? ওখানে 70 টাকা ফিক্সড কস্ট 70 টাকা, সেম অঙ্ক। 21 নম্বরটা পারবে, 4টা রিকোয়ারমেন্ট আছে, 4টা রিকোয়ারমেন্ট নির্ভুল অ্যান্সার করে আসবেন, 10 মার্ক পেয়ে যাবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ট্রান্সফার আসসালাম। প্রাইসটা 20 নম্বরের কখন প্রশ্ন জাস্টিফাইড একটা হলো না, একটু বলেন। শুধু জাস্টিফাইড প্রশ্ন 20 নম্বরে। কি হয়েছে জানো, আরেকবার বলেন। স্যার 20 নম্বরে ট্রান্সফার প্রাইস কি শুধু একটা জাস্টিফাইড, এই প্রশ্নটাই করছো, আর তো কোনো প্রশ্ন নাই না? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই। আর এখানে ভেরিয়েবল কস্টে পাঠাইছে না কি কস্টে পাঠাইছে তাও কিন্তু বলেনি, বলছে যে ট্রান্সফার করেছে। তো কিসে ট্রান্সফার করেছে? যেমন এর আগে আমরা অঙ্ক প্রত্যেকটা অঙ্কে দেখেছি 8 ভেরিয়েবল কস্টে ট্রান্সফার এরকম বলে দিয়েছে। তখন আমরা বলেছি ভেরিয়েবল কস্টের সূত্র যে ট্রান্সফার হয় ওই সময় যখন ডিমান্ড না থাকে তখন ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করতে হয়, এটা ভালো সন্তোষজনক। আর যদি ডিমান্ড থাকে তাহলে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করলে আমরা খুশি নয়, সন্তোষজনক নয়, এটা আমরা শিখেছি, তাই না? কিন্তু এই অঙ্কটা ট্রান্সফার করেছে অ্যাট এ ভেরিয়েবল কস্ট, কোথাও তো বলা হয়নি। ট্রান্সফার করা যাচ্ছে, রিমাইনিং অবশিষ্টটা ট্রান্সফার করা যাচ্ছে টু ডিপার্টমেন্ট বির ভিতরে, মার্জিনাল কিন্তু কস্ট মার্জিনাল কস্টে বলেছি। হ্যাঁ, এটা মার্জিনাল কস্ট অনুযায়ী এবার ইনকাম স্টেটমেন্ট করে দেখাইছি যে মার্জিনাল কস্টের ভিতরে অন্যান্য ভেরিয়েবল কস্টও থাকতে পারে। যেমন সেলিংয়ের যে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল সেলিং, সেটাও কিন্তু মার্জিনাল। যদি এখানে সেলিং কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু থাকতে পারে। যখন মার্জিনাল বলবে তখন অল কাইন্ড অফ ভেরিয়েবল কস্ট, সব ভেরিয়েবল কস্ট মিলে এক জায়গায় হবে। এই জন্য আমরা ওই সূত্রটা এখানে
সরাসরি লিখবো না। Just- ডিপার্টমেন্ট বি তে ভেরিয়েবল কস্ট বাড়লো না কেন? ডিপার্টমেন্ট বিতে ভেরিয়েবল কস্ট বাড়লো না কেন? বাড়বে কেন? এটা ভেরিয়েবল কস্ট তো 96 টাকা দেওয়া রয়েছে। না, প্রথমটাতে 20% বাড়াইলাম। ও Markup ভেরিয়েবল করলাম। কস্ট বাড়াইলাম না, এটা বলছে মার্জিনাল কস্ট প্লাস মার্কআপ 20%। মানে ওইটা বৃদ্ধি করতে বলেছিল, এই ডিপার্টমেন্টে বৃদ্ধি করতে বলেছিল, কিন্তু বি ডিপার্টমেন্টে তো আর বৃদ্ধি করতে বলেনি। ট্রান্সফার করার সময় ট্রান্সফার করে কি, এ বি ট্রান্সফার করে আর বি তো রিসিভ করে, এই জন্য এ ডিপার্টমেন্টে তাই বৃদ্ধি তো করতে বলেছে। বলছে, বি ডিপার্টমেন্টে কিন্তু বৃদ্ধি করতে বলেনি। টাকার ফিগার তো সেম স্যার। না, টাকার ফিগার সেম না। যেমন এখানে ছিল মার্জিনাল আমাদের 101 টাকা 80 পয়সা, তার এবার 20% বাড়ালে কত হয়েছিল? 2 টাকা 60 পয়সা হয়েছিল, 16 পয়সা হয়েছিল না? আর বি ডিপার্টমেন্টে তো বৃদ্ধি করতে বলেনি, ওই 96 পয়সাই থাকবে। আচ্ছা, এরপরে আসেন স্যার 23 নাম্বারটা বুঝান, 22 নাম্বার। 23। স্যার 22-এর বি নাম্বার কমেন্ট একটু দেখবেন। 22-এর বি, বি নম্বরে কি প্রশ্ন চাইছিল? আচ্ছা, ইজ দ্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড? 1 নম্বর ছিল ডু ইউ সাপোর্ট দ্য ক্লোজ ডিপার্টমেন্ট পি? পি ডিপার্টমেন্ট বন্ধ করার সম্পর্কে মানে আপনার মন্তব্য দেখাতে হবে। এখন পি ডিপার্টমেন্ট বন্ধ করলে ইনকাম কত হবে? ইনকাম হয়েছে 2,40,000 টাকা, আর পি ডিপার্টমেন্ট চালু রাখলে ইনকাম হয় 1,04,000 টাকা। তাহলে বন্ধ করাটাই আমাদের জন্য ভালো। ইফ দেয়ার ইজ এ ওয়াইড মার্কেট, যদি মার্কেটে আমাদের চাহিদা থাকে, ওয়াইড প্রশস্ত মার্কেট, অ্যান্ড ইট ইজ পসিবল টু সেল অল দ্য প্রোডাক্ট অফ ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট যদি পুরো প্রোডাক্টটা ওই মার্কেটে বিক্রি করা সম্ভব হয়, পসিবল হয়, টু আউটসাইড মার্কেট অ্যাট 250 টাকা পার ইউনিট, তাহলে আমরা কি করব? আমরা রিকমেন্ড করব আই রিকমেন্ডেড টু ক্লোজ ডিপার্টমেন্ট পি। তো আমরা তখন রিকমেন্ড করব যে আসলে পি বন্ধ করে দেওয়াই ভালো। ইফ দ্য ফিক্সড কস্ট অফ ডিপার্টমেন্ট পি ইজ অ্যাভয়েডেবল, এটাও বলে দিল যদি ফিক্সড কস্টটা পি ডিপার্টমেন্টের অ্যাভয়েড করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত দেব যে হ্যাঁ বন্ধ করে দাও। আবার 2 নম্বরে এসে বলছে ইফ দেয়ার ইজ নো আউটসাইড মার্কেট টু সেল দ্য রিমাইনিং প্রোডাক্ট, যদি ওই অবশিষ্ট প্রোডাক্টটা বিক্রি করার সুযোগ না থাকে, তাহলে ট্রান্সফার করাই জাস্টিফাই। মানে ওই কথাটা আর কি লিখে দেওয়া হয়েছে যে মার্কেটে ডিমান্ড থাকলে ট্রান্সফার করব না, আর যদি ডিমান্ড না থাকে তাহলে ট্রান্সফার করা হয়েছে, ভালো হয়েছে। আর যদি 50% অ্যাভয়েড করা সম্ভব না হয়, সেক্ষেত্রে প্রফিট কমে যাবে, সুতরাং পি ডিপার্টমেন্ট বন্ধ না করাই ভালো। তাহলে 1 নম্বরে আমরা যে সিদ্ধান্তগুলো দিছি 4টে রিকোয়ারমেন্ট মিলাই, এখানে 2টো রিকোয়ারমেন্টে সেই সিদ্ধান্তগুলোই দেওয়া হয়েছে, যে ডিপার্টমেন্ট 2টো রিকোয়ারমেন্টই চাইছিল। সব 1,20,000 টাকা কিভাবে আসলো? ওই যে 2,40,000 থেকে যে মাইনাস করা হয়েছে। অ্যাভয়েড করে যদি দেওয়া হয়, তা ফিক্সড কস্ট কত? এখানে বি ডিপার্টমেন্টের ফিক্সড কস্ট 6 লাখ। 6 লাখের 6 লাখ ফিক্সড 2,40,000 ও আচ্ছা, ওইটা না, ফিক্সড এইটা 2,40,000। বি ডিপার্টমেন্টের ফিক্সড কস্ট 2,40,000-এর 50% কত? 1,20,000 না? যদি অ্যাভয়েড করা না সম্ভব হয়, তাহলে 1,20,000 টাকা কমে যাবে প্রফিট থেকে। তা প্রফিট তো 2,40,000, 2,40,000 থেকে আবার যদি কমে যায় 1,20,000, তা থাকলো কত? অনলি 1,20,000। এখন বুঝতেছিলেন না এই 1,20,000 কোত্থেকে আসলো? স্যার এখন বুঝতে পারছি স্যার, 2,40,000 এভাবে ডিটেইলসে দিব কমেন্টটা। হ্যাঁ, ডিটেলস একটু দিতে হবে। 23 নম্বরে আসেন। স্যার কেউ অ্যাড